তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্সে যে দুটি পেপার পড়তে হবে, ডিএসসিসি 2 এবং এসিসি 2, এই দুটি পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। দেখো, পেপারটার নাম দেখছো ডিএসসিসি 2 পেপার, কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সাংবিধানিক শাসন ব্যবস্থা। এখানে দুটো মডিউল আছে। মডিউল ওয়ান থেকে দেখো, তোমরা সিলেবাসটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি এবং এখানে দুটো ভাষায় সিলেবাসটা করে দেওয়া আছে এবং সাজেশানটাও আমি দুটো ভাষাতেই আলোচনা করব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। যারা তোমরা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, দেখে নাও, তোমরা সম্পূর্ণ সিলেবাস দেখে নাও, তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আর ডিএসসিসি যে পেপারটি আছে সেটা প্রথম সেমিস্টারে যেমন কোয়েশ্চেন প্যাটার্ন ছিল যে 20 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 10 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 5 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এবং তারপরে দ্বিতীয় যে পেপার তোমাদের সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে পড়তে হবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম, অর্থাৎ কি বলা হচ্ছে, আইনি ব্যবস্থার অনুধাবন। এটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা। 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে, 2 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হবে। এখানে তোমরা দেখে নাও, এখানেও দুটো মডিউলে তোমাদের সিলেবাসটা ভাগ করা আছে। দুটো মডিউলের সিলেবাস দেখে নাও। এরপরে আমি তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনায় আসছি। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো, প্রথমেই তোমাদের ডিএসসিসি 2 পেপারের সাজেশান। এখানে দেখো 10 নম্বর এবং 20 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করবে। প্রথমেই বলি 2024 সালের প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবারে, এবং যেগুলো স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলো তোমাদের কোনোভাবেই স্কিপ করা চলবে না। স্টার দেওয়া প্রশ্নগুলো অতি অবশ্যই তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি বিস্তারিত বর্ণনা করো। আর এই বৈশিষ্ট্যগুলো কি প্রস্তাবনায় যথার্থভাবে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট, তোমরাও প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, ইংলিশে লেখা আছে। পরের প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক বিশ্লেষণ করো। তুমি কি মনে করো এই সম্পর্ক ভারতের যুক্তরাষ্ট্রীয় চরিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? যুক্তিসহ ব্যাখ্যা করো। তারপরে 3 দাগের প্রশ্ন দেখো, গণপরিষদে ধর্মের অধিকার সংক্রান্ত বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক সংক্ষেপে বিবৃত করো। নেক্সট 5 দাগের প্রশ্ন, ভারতীয় গণপরিষদে সাংবিধানিক বিতর্ক বলতে কী বোঝো? এই বিতর্কের মুখ্য বিষয়গুলি কী ছিল? ভারতের সাংবিধানিক রাজনীতিতে এই বিতর্কের তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক আলোচনা করো। ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এই সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বিবৃত করো এবং তার কার্যাবলী আলোচনা করো। এগুলো তোমাদের মডিউল 1 থেকে সাজেস্ট করা হলো। মডিউল 2 আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এখানে মডিউল 2-এ যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো, বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কী বোঝো? তুমি কি মনে করো যে বিচার বিভাগীয় সক্রিয়তা ভারতের গণতন্ত্রের একটি নিরাপত্তা ভাল্ব এর ভূমিকা পালন করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন আছে, দেখো, ভারতে প্রান্তিক মানুষের ক্ষমতায়নের হাতিয়ার হিসাবে 73তম সংবিধান সংশোধনের আইনটি আলোচনা করো। নেক্সট, ভারতের যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ভূমিকা উদাহরণসহ মূল্যায়ন করো। নেক্সট, ভারতে সংসদীয় কমিটি ব্যবস্থায় অর্থ কমিটির গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে, দেখো, লোকসভার স্পিকারের ভূমিকা উদাহরণসহ মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে, যে কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা উদাহরণসহ সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি নিবন্ধ লেখো। নেক্সট আছে, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি আলোচনা করো। সংবিধান সংশোধন প্রসঙ্গে 1967 সালে গোলকনাথ বনাম পাঞ্জাব রাজ্য মামলাটির তাৎপর্য উল্লেখ করো। এবারে তোমাদের 5 নম্বরের প্রশ্ন,
এই প্রথম ডিএসসিসি 2 পেপার থেকে যেগুলো তৈরি করবে দেখো 5 নম্বরের প্রথম প্রশ্ন আছে ভারতের স্বাধীনতা আইন 1947, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক দায়িত্বসমূহ, ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারা, ভারতীয় সংবিধানে ভারত শাসন আইন 1935-এর অবদান বা গুরুত্ব। পরের প্রশ্ন আছে নাগরিকত্ব সংশোধন আইন, তারপরে ভারতীয় সংবিধানের 48 নম্বর ধারা এবং 48 নম্বর ধারা এবং 86তম সংবিধান সংশোধন আইন 2002। তারপরে কি আছে ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতির গুরুত্ব। মডিউল 2 থেকে দেখো এখানে প্রথম প্রশ্ন আছে ভারতীয় সংসদের সদস্যদের বিশেষ অধিকার অব্যাহতিসমূহ, ভারতের সুপ্রিম কোর্টের মূল এলাকা, লোকসভা রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, কলকাতা হাইকোর্টের কার্যাবলী বা হাইকোর্টের কার্যাবলী বললেও এটা লেখা যাবে। তারপরে ভারতীয় সংসদে আইন পাসের পদ্ধতি, রাজ্য আইন সভার গঠন অর্থাৎ বিধানসভা, সুপ্রিম কোর্টের আপিল এলাকা, এগুলো 5 নম্বরের প্রশ্ন। এবার আরও একটি পেপার তোমাদের পড়তে হয়, সেটা হচ্ছে এসএসসি 2 পেপার আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম অর্থাৎ আইনি ব্যবস্থা অনুধাবন। এই পেপার থেকে 20 নম্বরের যেসব প্রশ্ন মডিউল 1 থেকে তৈরি করতে হবে দেখো প্রথম প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন আছে জনস্বার্থ মামলা কি, জনস্বার্থ মামলার মূল বৈশিষ্ট্যগুলি কি, ভারতের জনপ্রিয় জনস্বার্থ মামলাগুলি উল্লেখ করে জনস্বার্থ মামলার গুরুত্ব আলোচনা করো। তারপরে ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের লেখ জারি করার এলাকা বা এখতিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন আছে প্রশাসনিক ট্রাইব্যুনালের গঠন আলোচনা করো। সাধারণ আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের মধ্যে পার্থক্য কী, প্রশাসনিক ট্রাইব্যুনালের মূল কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন বিচার বিভাগীয় সক্রিয়তা ও বিচার বিভাগীয় সংযম এই দুটি ধারণা সম্পর্কে আলোচনা করো, এদের মধ্যে পার্থক্য ও ভারতের বিচার ব্যবস্থা এদের ভূমিকা নির্দেশ করো। পরের প্রশ্ন আছে ভারতের হাইকোর্টের গঠন, ক্ষমতা ও পদ্ধতি আলোচনা করো। নেক্সট আছে যে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় এবং জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বিশাখা নির্দেশিকা এর প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। তারপরে জনস্বার্থ মামলা গ্রহণের প্রধান নীতি ও নির্দেশনাগুলি কী কী, ভারতের বিচার ব্যবস্থায় এর প্রয়োগের পরিধি আলোচনা করো। এবার মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন অধস্তন আদালত বলতে কী বোঝো, ভারতের অধস্তন আদালতের শ্রেণী বিন্যাসগুলি কী কী, অধস্তন আদালতের কাঠামো এখতিয়ারের বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করো। পরের প্রশ্ন জনপ্রতিনিধিত্ব আইন 1951 বিষয়ে একটি টিকা লেখো। নেক্সট হচ্ছে পরিবার আদালত ও লোক আদালতের গঠন, উদ্দেশ্য ও কার্যাবলী। তারপরে জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর মূল বৈশিষ্ট্য, বিধানগুলি আলোচনা করো। নির্বাচন প্রক্রিয়ায় এর ভূমিকা। নেক্সট আছে ভারতের দলত্যাগ প্রতিরোধক আইন সংক্ষিপ্তভাবে আলোচনা করো এবং 91তম সংবিধান সংশোধন আইনের প্রধান বিষয়গুলি উল্লেখ করো। তারপরে আছে দেখো জাতীয় আইন পরিষদ কর্তৃপক্ষ নিয়ে একটি টিকা লেখো, এর কার্যাবলী ও উদ্দেশ্য আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আর এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশান। প্রথম থেকে এগুলো তোমরা তৈরি করলে পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না। তাই তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে।